3D printing. It's quite fascinating. I was just doing a little bit of studies and I found out that প্রোটোটাইপ ইন্ডাস্ট্রিতে ব্যবহার হতো নর্মালি। প্রোটোটাইপ বলতে কোনো জিনিস কমপ্লেক্স বড় ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার আগে চেক করার জন্য, বিকজ অনেক সময় কনভেনশনাল ম্যানুফ্যাকচারিংয়ে সেই জিনিসটা করা যায় না, সো দে ইউজ টু ডু ইট ইন 3D। এখন দেখা যাচ্ছে যে ম্যাস ম্যানুফ্যাকচারিংয়ে জিনিসটা ব্যবহার হচ্ছে। 1974 সালে ডেভিড জোন্স নামে এক ভদ্রলোক বেসিক্যালি একটা হোয়াইট পেপার রিলিজ করেন সায়েন্স নামের পত্রিকায়, সেখানে 3D প্রিন্টিংয়ের ব্যাপারটি তিনি বোঝান। সো আমরা সবাই জিলেপির কথাটা মনে আছে, আমরা জিলেপি বানাই যেভাবে একটা হট বেডে উপরে এভাবে আস্তে আস্তে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিনিস তৈরি করি, রাইট? রাদার দ্যান যদি আমরা পুরো মোলটা নিয়ে ওখান থেকে কেটে কেটে বের করার চেষ্টা করতাম, হতো না, রিভার্স করা হলো টেকনোলজিটা। সো দ্যাট ইজ হোয়াট ফ্যাসিনেটিং অ্যাবাউট 3D টেকনোলজি। যেটা হয় যে কোনো একটা ক্যাড সফটওয়্যারে, কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যারের মধ্যে বেসিক্যালি 3D মডেলিংটা করা হয়, ব্লু প্রিন্ট যেটাকে আমরা বলি। সো গুগল স্কেচ হতে পারে আর অন্যান্য যত ক্যাড আছে সফটওয়্যার, সেখান থেকে সেটা .stl ফাইল, স্টেরিওলিথোগ্রাফি ফাইল নামে কনভার্ট করা হয়। সো ওখানে বেসিক্যালি মডেলিংটা করা হয় ক্যাডে। আর 3D যে স্লাইসিং সফটওয়্যার যেটা বললাম যে .stl, সেখানে আসলে বলা হয় যে কোনটার পর কতটুকু মুভ করবে, কতটুকু যাবে, কোন জায়গায় লেয়ার অ্যাড করবে, এটার মুভমেন্ট কি হবে, বেডটা মুভ করবে কিনা, এই পুরো ইনস্ট্রাকশনগুলো বেসিক্যালি স্লাইসিং সফটওয়্যারে দেওয়া হয়। সো দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। ইফ ইউ হ্যাভ অবজার্ভড জিলিপি বানানো কখনো, দেন ইউ মাস্ট নো এটা এডিটিভ টেকনোলজি বলে, এডিটিভ ম্যানুফ্যাকচারিং, মানে একটা লেয়ারের উপর একটা লেয়ার অ্যাড করে করে করাটা। ওয়াই দিস ইজ ফ্যাসিনেটিং? বিকজ এমন অনেক জিওমেট্রি আছে, শেপ আছে যেটা হাতে করা সম্ভব না। ঠিক সেই জায়গায় 3D প্রিন্টিংটা ইজ বিকামিং হিউজ, বাট খুব এক্সপেন্সিভ দেখে এখন পর্যন্ত প্রোটোটাইপিংয়ে ব্যবহার করা হতো লাস্ট 25-20 বছর ধরে, অল্প অল্প করে, বাট এখন বড় করে শুরু করা হয়েছে। আমরা সাধারণত একদম যখন থেকে ম্যানুফ্যাকচারিং জিনিসটা মানুষ শুরু করে, তখন কিন্তু একটা র মেটেরিয়াল, সেটা একটা কাঠ হোক, উড হোক, মানে একটা মেটাল হোক, সেটা নিয়ে সেটাকে খোদাই করে করে আমরা ডিজায়ার জিনিসটাতে যেতাম। সো অনেক ওয়েস্ট হতো, কাঠ খোদাই খুদে খুদে করে যাচ্ছি, বাকি জিনিসগুলো নষ্ট হচ্ছে, তারপর আমরা একটা শেপে গেলাম। অথবা আমরা মোল্ড করতাম, কোনো কিছু র মেটেরিয়ালকে গরম করে একটা মোল্ডের মতো বানানো, সেখানে আমরা ঢালতাম। এখন যদি আমি কোথাও একটু চেঞ্জ করতে চাই, আর একটা মোল্ড বানাতে হবে। 3Dতে স্লাইসিং সফটওয়্যার বা ক্যাডে আমি বলে দিতে পারছি এটাই হবে, সে হবে। সো দ্যাট চেঞ্জেস ক্যান বি ইনকর্পোরেটেড প্রিটি ইজিলি। আর দ্য ফান পার্ট ইজ দ্যাট সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং ভ্যালু চেইনটা এমনভাবে বিল্ড হয়েছে যেটা শিপিংয়ের উপরে বা ট্রান্সপোর্টেশনের উপরে ইনভলভ। এক জায়গায় প্রস্তুত হচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে, এবং শিপিং কোম্পানিগুলো, তারপরে ইউপিএস, ফেডেক্সের মতো বড় বড় কোম্পানিগুলো বেসিক্যালি মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করছে। এবং 3Dর কারণে যেটা হচ্ছে, বলছে যে ডিজিটাল ওয়্যার হাউস থাকবে, অরিজিনাল জিনিসটা ক্যারি করার দরকার নেই, ডিজিটাল ওয়্যার হাউস থাকবে, ডেস্টিনেশন যে ম্যানুফ্যাকচারিং যে হাবে, সেই জায়গায় দ্যার উইল বি ইন্ডাস্ট্রিয়াল লেভেল 3D প্রিন্টার্স। সেই প্রিন্টারে ম্যানুফ্যাকচার করার জন্য র মেটেরিয়ালটা আর ওই যে ফাইলটা, ব্লু প্রিন্টটা বেসিক্যালি কিনতে হবে। সো আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে এখন পুরো জিনিসটা কিনি। কিছু একটা সময় পরে যেটা আমাদের 3D প্রিন্টার থাকবে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমরা ক্যাট ফাইল বা স্লাইসিং সফটওয়্যার .stl বা আরও যে ফরম্যাট, সেটা কিনবো, আর র মেটেরিয়ালটা। এখন মজার জিনিস হচ্ছে 3D প্রিন্টারের মধ্যে যে জিনিসটা একটা বেড থাকে, দেন একটা এক্সট্রুডার বলে, নজল যেটা, সেখান থেকে হট মেটাল, প্লাস্টিক, এখন পর্যন্ত প্লাস্টিক সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা দিয়ে দিয়ে they add the layers. সো এই এক্সট্রুডারের মধ্যে দিয়ে বেসিক্যালি এখন পর্যন্ত প্লাস্টিক রেজিন সেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বাট ম্যাটেরিয়াল সায়েন্স জিনিসটা যখন আমরা বুঝতে পেরেছি, বস্তু কীভাবে মানে করে, রিয়াকশন করে একটু তাপমাত্রা, প্রেশারের উপরে, এখন বোঝার কারণে বেসিক্যালি মেটাল, ইভেন উড দিয়েও জিনিসপত্র বানানো যাচ্ছে। সো অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। পৃথিবীর ম্যানুফ্যাকচারিং পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। স্পেশালি হিউম্যান নির্ভর যে কাজগুলো আমরা অনেক করছিলাম, যে বিভিন্ন জায়গা থেকে, ইউরোপ থেকে আমরা জানি যে চায়না বা এশিয়ার দিকে ম্যানুফ্যাকচারিং জিনিসগুলো শিফট করেছিল, আবার ব্যাক করার একটা চান্স আছে, কারণ ওরা ইন্ডাস্ট্রিয়াল লেভেল যত বড় বড় 3D প্রিন্টার বানাতে পারবে, তত বেশি রিপিটেটিভ টাস্ক, কমপ্লেক্স কম্পোনেন্টগুলো ওরা বানাতে পারবে। সো মাইট বি একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব এশিয়াতে শিফট করেছে, বাট 3D প্রিন্টিং টেকনোলজি ফাস্ট হলে সেই সেম জিনিসটা মাইট শিফট টু ইউরোপ ওয়ান সেকেন্ড, স্পেশালি জার্মানি, ফ্রান্স অর ইউনাইটেড স্টেটস। অনেক বড় বড় কোম্পানি কাজ করছে
3D প্রিন্টার বানানো কত ফাস্ট করা যায়, ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা যায় কিনা, স্লাইসিং সফটওয়্যারের মধ্যে কমপ্লেক্স জিওমেট্রি আরও ঢোকানো যায় কিনা। আর যেটা হচ্ছে যে 3D প্রিন্টিংয়ের কারণে জিনিসটা বানাতে গিয়ে যেমন টাইটানিয়ামের একটা কোনো কিছু যদি বানাতে চেষ্টা করতো, অনেক টাইটানিয়াম নষ্ট হয়ে যেত নর্মাল ম্যানুফ্যাকচারিং প্রসেসে খোদাই করে মোল্ড করে। 3D প্রিন্টিং উই আর সেভিং দ্যাট পিপল। সেই জন্য এটা খুব প্রচণ্ড। আর 3D প্রিন্টিংয়ে বেসিক্যালি ওজনটা অনেক কমানো যাচ্ছে, ওয়েট অ্যান্ড স্ট্রেংথ রেশিওটা। সো অনেক এয়ারক্রাফট এখন যেসব জিনিস হলো ভিতরে, সেই জিনিসগুলো ওরা করার চেষ্টা করছে 3D প্রিন্টিং দিয়ে, যাতে ওজন কমে যায়। 1 কেজি ওজন কমাতে পারলে একটা দরজার হাতলের এয়ারক্রাফটে ফুয়েল কস্টে, একটা এয়ারক্রাফট সাধারণত 30 বছর 35 বছর লাইফ টাইম থাকে। 1 কেজি ওজন যদি কমে যায়, 2 কেজি ওজন কমে যায়, 30 বছর যে পরিমাণ ফুয়েল সে সেভ করবে, দ্যাট ইজ ইনর্মাস। আর মজার জিনিস হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন, যেটা যে গ্রোথ অর্গানস থেকে শুরু করে টিস্যু নিয়ে বেসিক্যালি রিজেনারেটিভ মেডিসিন সেগমেন্টে 3D ব্যবহার করা হচ্ছে। সেই হিউম্যান টিস্যু থেকে কান, নাক, চামড়া, ইনফ্যাক্ট ডিফিকাল্ট জয়েন্টস, সেগুলো 3D প্রিন্টিংয়ের মাধ্যমে বেসিক্যালি প্রস্তুত হচ্ছে। অর্গানস তৈরি হচ্ছে 3D প্রিন্টিংয়ের মাধ্যমে। সো প্রিন্টিং ওয়াজ দেয়ার, আমরা অনেক আগে থেকেই জানি, করছিলাম, বাট 3D printing has become the new sensation. So do study. This is what, as a dummy, I understood. I hope this will be useful to you guys. So thank you so much.